গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আগের দিন তোমাদের সাহিত্য সম্ভারের 8 নম্বর গদ্য অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা টেরোড্যাক্টিলের ডিম গল্পটি আমরা পড়ছিলাম। শুধু আগের দিন নয়, বেশ কয়েকটা ক্লাস নিয়ে আমরা এই গল্পটা পড়ে চলেছি। তো এর শেষ অংশটা একটু বাকি রয়েছে, তো সেটা এখন আমরা পড়ে নেব। চলো দেখা যাক। তো আমরা দেখবো বদন বাবুকে ওই আহ, যে আগন্তুক, তিনি তার টাইম মেশিন সম্পর্কিত গল্প বলছেন। উম, অনেক কিছুর গল্প বলেছেন, অতীতের কথা, ভবিষ্যতের একবার গেছেন সেটার কথা, তাই না? চলো আরো কি কি গল্প বলেন সেটা আমরা দেখবো, এবং শেষটা কিভাবে হয় সেটা দেখবো। কি বলছেন? 76 পাতা দেখো বইয়ে। হ্যাঁ, বদন বাবু গলা বাড়িয়ে দিলেন। ওই যে তিনি বলছিলেন, অর্থাৎ আগন্তুক বদন বাবুকে বলছিলেন যে ওই যন্ত্রটা তাকে ব্যবহার করতে দেবেন, এবং সফল হবে কিনা সেটা জানে না, কিন্তু ব্যবহার করলে ক্ষতি হবে না, তাই জন্য একবার চেষ্টা করাই যায়, এরকম কিছু বলেই বদন বাবুকে তার যন্ত্রটি দিয়েছিলেন। বদন বাবু খুব উৎফুল্লিত ছিলেন, আহ আবেগাশ্রিত, এবং ভয় আবেগ সবটা মিলেমিশে তার যে একটা রোমাঞ্চকর একটা অনুভূতি কাজ করছিল তখন তার মনে। তো এরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে কি? বা এরকম একটা সুযোগ যদি কেউ দেয়, স্বাভাবিক বদন বাবুর মতো অবস্থা যে কারোরই হতে পারে, না? তো তারপর কি হচ্ছে দেখো। বদন বাবু গলা বাড়িয়ে দিলেন। বদন বাবু গলা বাড়িয়ে দিলেন সেই যন্ত্রটা পড়ার জন্য। সেই আগন্তুক যেমন ভাবে উম পড়েছিলেন ওই যন্ত্রটি, সেই জন্য ওই গলায় জড়ানো ছিল আর দুটো নল কানে ছিল না, তো সেই রকম আর কি। তো বদন বাবু সেটা নেওয়ার জন্য তার নিজের গলা বাড়িয়ে দিলেন। জয় মা জগত্তারিণী, তিনি ঠাকুরকে ডাকছেন যে যেন কাজে সফল হন তিনি, ওই টাইম ট্রাভেল তিনি করতে পারেন, হ্যাঁ, এই আশা নিয়ে তিনি ঠাকুরকেও ডাকেন যে জয় মা জগত্তারিণী বলে। নিরাশ করো না মা, যাতে তার আশা যেন পূর্ণ হয়। হুম, সেই জন্য জগত্তারিণীকে ডাকছে। তারপর আগন্তুক নলের মুখ দুটি বদনবাবুর দু কানে গুঁজে দিয়ে সুইচটা টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। আগন্তুক কি করলেন? তার সেই যন্ত্রটা, নলের মুখ দুটো বদনবাবুর দুই কানে গুঁজে দিলেন, দিয়ে সুইচটা টিপে খপ করে বদনবাবুর হাতের কবজিটা ধরে ফেললেন। হুম, তারপর নাড়িটা দেখতে হবে। কি বলে ধরলেন কবজিটা? না, তার নাড়িটা দেখতে হবে, অর্থাৎ পালস দেখবেন বলে। বদনবাবু বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন, অতীত না ভবিষ্যৎ? তো বলির পাঁঠা বলা হচ্ছে কেন? যে এই এতক্ষণ ধরে তিনি এত সহজ সরল মানুষ, এতটা লোকের কথা বিশ্বাস করেন। তো এই আগন্তুক যিনি অনেকক্ষণ থেকে গল্প বলে যাচ্ছেন তার টাইম মেশিন সম্পর্কে, টাইম মেশিনে যে তিনি টাইম ট্রাভেল করেছেন, অর্থাৎ সময় ভ্রমণ করেছেন, সেই সমস্ত সম্পর্কে গল্প বলে যাচ্ছেন, তিনিও অবাক হয়ে শুনে চলেছেন এতক্ষণ ধরে। এবং তিনি বদন বাবুকে বললেন যে যন্ত্রটা ব্যবহার করার জন্য, তিনিও যদি সময় ভ্রমণ করতে পারেন এরকম একটা আশ্বাস জাগিয়েছেন। তো সবটাই তো ওই আগন্তুকের বাকচাতুর্যের জন্যই, তাই না? এতক্ষণ ধরে তার কথার প্ররোচনায় আহ মদন বাবু পড়ে গেছেন। তো সেজন্য বলা হচ্ছে বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে, একটা ভয়ও কাজ করছে তো না, তাই বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন, অর্থাৎ মৃদু স্বরে, হালকা স্বরে বললেন যে অতীত না ভবিষ্যৎ? অর্থাৎ যে সুইচটা টিপছে, মানে ওই আগন্তুক, তাই বলছেন যে অতীত না ভবিষ্যৎ কোনটা, কোন সুইচ টিপলেন, এরকমটা জিজ্ঞাসা করার জন্য বললেন। আগন্তুক বললেন, অতীত।
6000 BC। যে আগন্তুক বললেন তার উত্তরে যে অতীত 6000, যে 6000 বছর আগে, এরকম কিছু বলতে যাচ্ছে বিসি দিয়ে একটা স্ল্যাং ব্যবহার করেছে। তো তোমরা জানো এটার মানে কি বা এটা কি বলতে চেয়েছেন, কেন স্ল্যাং ব্যবহার করেছে? তারপর চোখটা চেপে বন্ধ করো। আগন্তুক আরো বদন বাবুকে বলছেন যে চোখটা চেপে বন্ধ করুন। হ্যাঁ, 6000 বছর অতীতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বদন বাবু অধীর উৎকণ্ঠায় মিনিট খানিক চোখ বুজে বসে থেকে বললেন, কই কিছু হচ্ছে না তো। বদন বাবু অধীর উৎকণ্ঠায়, উৎকণ্ঠা মানে একটা উদ্বেগ, একটা ব্যাকুলতা কাজ করছে তার মধ্যে। হ্যাঁ, তো সেই রকম উদ্বেগ নিয়ে বা সেরকম একটা ব্যাকুলতার মধ্যে দিয়ে মানে অধীর আগ্রহে বসে রয়েছে, অধীর ব্যাকুল হয়ে রয়েছে তিনি, যে সত্যি হয়তো অতীতে যেতে পারছেন বা যেতে পারবেন, তার মনের মধ্যে কি হচ্ছিল সেটা বদন বাবুই জানেন। এটা আমাদের সাথে হলেও আমরা কিরকম অনুভব করতাম বিষয়টা, তাই না? ঠিক সেরকমই একটা বিষয়। তো অধীর উৎকণ্ঠায় মিনিট খানেক চোখ বন্ধ করে বসে থাকলেন। তারপর দেখছি কিছু হচ্ছে না, তখন তিনি আবার বললেন যে কই কিছু হচ্ছে না তো। আগন্তুক যন্ত্রটা খুলে নিয়ে যখন চোখ আহ, মানে যখন তার কিছু হচ্ছে না, কোনো কাজ সফল হচ্ছে না, কিছুক্ষণ পর আগন্তুক তার কান থেকে সেই যন্ত্রটা খুলে নিলে। তারপর হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা ছিল কোটিতে এক, যে হুম সেই যন্ত্রটা কার্যকরী হতো বা হওয়ার সম্ভাবনা ছিল কোটিতে এক, মানে 1 কোটি মানুষ ব্যবহার করলে তার মধ্যে হয়তো একজনের হতে পারে, এরকম একটা বলতে চাইছিল। হ্যাঁ, কেন? বদন বাবু আবার জিজ্ঞাসা করলেন তাকে যে কেন। তার উত্তরে আগন্তুক জানাচ্ছেন যে আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি এক হতো, তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটা কাজ করতো। অদ্ভুত লজিক। কি কারণ দেখাচ্ছে না হওয়ার পিছনে? না, আহ আগন্তুকের মাথার চুল যে কয়টা বা যতটা, যদি বদন বাবুর মাথার চুলের সংখ্যা যদি একই হতো, তাহলে হয়তো যন্ত্রটা কাজ করতো এবং বদন বাবুর অতীত এই ভ্রমণ বা সময় ভ্রমণের কাজটা সফল হতো। হ্যাঁ, এরকম একটা কারণ দেখিয়েছে। তারপর বদন বাবু ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। হায় হায় হায়, এমন সুযোগটা এভাবে নষ্ট হলো। যে এই যে যখনই বললেন আগন্তুক যে সম্ভাবনা ছিল, কিন্তু তোমার মাথার চুলের মানে আপনার মাথার চুলের সংখ্যা আমার মাথার চুলের সংখ্যা যদি একই হতো তাহলে হয়তো হতো। তো এতে বদন বাবুর মানে একেবারেই নিরাশ হলেন, তাই না? তিনি ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। উপমা দিচ্ছেন লেখক এখানে, বাট রূপক ব্যবহার করেছেন যে মানুষ অনেক আশা নিয়ে থাকলে তখন সেটা যদি পূর্ণ না হয়, তাকে নিরাশ হতে হয়, তখন কি হয় না, উনি খুবই কষ্ট পায় বা আহ নিরাশ হলে যেরকমটা অনুভব হয় আর কি। তো সেটাকে রূপক আকারে দেখিয়েছেন লেখক যে ফুটো বেলুনের মতো চুপসে গেল। বেলুন ফুলে থাকে, তারপর সেটা ফেটে গেলে বা লিক হয়ে গেলে কি হয়, আস্তে 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 ছোট হয়ে যায়, চুপসে যায়। তো সেটা তিনি বললেন যে ফুটো বেলুনের মতো তিনি চুপসে গেলেন। আফসোস করছেন যে হায় হায় হায়, এমন সুযোগটা এভাবে নষ্ট হলো। তিনি মানে এরকমটাও ভাবছেন যে কাশ ওই আহ, আগন্তুকটার মতো ওর চুলের সংখ্যা যদি আমার চুলের সংখ্যা যদি ম্যাচ হতো, তাহলে হয়তো আমি সময় ভ্রমণ করতে পারতাম। হ্যাঁ, এরকমটাও তিনি ভেবে ফেলতে পারছেন। আগন্তুক আবার থলির ভিতর হাত ঢোকালেন। তার যে চটের থলি ছিল, যেখান থেকে তিনি পালক ইত্যাদি বের করছেন, সেখানে সেই থলির ভিতর আবার হাত ঢোকালেন। চাঁদের আলোয় এখন চারিদিক বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোয় চারিদিকটা ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেহেতু। একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন। যে কিছু একটা জিনিস আছে, বের করেছেন আগন্তুক তার চটের থলি থেকে। তো
সেটা দেখে মদনবাবু লোভ সামলাতে পারছেন না একেবারে, তাই দুম করে আহ জিজ্ঞাসা করেই ফেললেন যে একবার এটা হাতে নিয়ে দেখতে পারি। হুম, আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা এগিয়ে দিলেন। জিনিসটা কি? সাদা গোল একটা চকচকে জিনিস, কি সেটা পরে বোঝা যাবে। তারপর সেটা বদনবাবুর দিকে এগিয়ে দিলেন। বেশ ভারী আর আশ্চর্য মসৃণ, যে একদম প্লেন মসৃণ সমান সমতল কেকে বলে, তো খুবই মসৃণ একটা সাদা গোল চকচকে জিনিস। এবং সেটা খুব ভারীও। হ্যাঁ, দিন এবার উঠতে হয়। রাত হলো। দেওয়ার পরে যখন মদনবাবু জিনিসটা নেড়েচেড়ে দেখছেন যে এত সুন্দর, এত মসৃণ, সাদা চকচক করছে। হুম তো দেখছেন, তখনই আগন্তুক চেয়ে নিলেন জিনিসটা মদনবাবুর থেকে, যে দিন এবার উঠতে হয়, রাত হলো, তাকে যেতে হবে, এখন রাত হয়েছে, এখন সে মানে এখন তিনি বাড়ি যাবেন, এরকম ব্যাপার। মদনবাবু ডিমটা ফিরিয়ে দিলেন। এতক্ষণে খোলসা হলো আমাদের কাছে যে সেই সাদা গোল চকচকে জিনিসটা, মানে মসৃণ সাদা গোল চকচকে জিনিসটা কি? আসলে সেটা একটা ডিম। হম তো এই ডিমটা, হ্যাঁ, কোন ডিম বুঝতে পারছো তোমরা? যে সেই ডিম যেটা তিনি ওই অতীতে গিয়ে সেখানে টেরোড্যাকটিলের একটা ডিম ছিল, যখন টেরোড্যাকটিল তার মানে তার সামনে যে আসছিল তাকে টেনে নিয়ে গেল, সেই মুহূর্তে যখন আগন্তুক ডিমটা তুলে তার থলিতে নিয়ে নিয়েছিল বা নিয়ে নিয়েছিল তিনি, সেই ডিমটার কথাই এখানে বলা হচ্ছে। এবং সেই ডিমটাই আহ দেখাচ্ছেন বদন বাবুকে। যাই হোক, তো সেই জন্য যেহেতু টেরোড্যাকটিলের ডিম বলে কথা, তাই জন্য এত উচ্ছ্বসিত হয়ে বা উৎকণ্ঠিত হয়ে বদন বাবু হাতে নিয়ে দেখতে চাইলেন যে এত সাদা চকচক করছে এরকম একটা জিনিস কেউ হাতে না নিয়ে দেখার লোক ছাড়তে পারে নাকি? হম সেই জন্য বদন বাবু হাতে নিয়ে দেখলেন। তো ওটা ছিল একটা টেরোড্যাকটিলের ডিম। হ্যাঁ, তারপর আরো কত অভিজ্ঞতা আছে এর কে জানে। বদনবাবু মনে মনে ভাবছেন যে এত কিছু তো বললেন, তাই না? দেখো, প্রথম থেকেই পর্যটক সম্পর্কে বললেন, কত প্রকারের হয়, কি কারা কারা তার মধ্যে পড়ছে, তাছাড়া এই সময় জ্ঞান বা অঙ্ক, হুম অঙ্কের শূন্য কে আবিষ্কার করেছে, কারা আবিষ্কার করেছে, তারপরে ইতিহাসের কথাও তিনি বললেন। হ্যাঁ, তো এইরকম তিনি অনেক অভিজ্ঞতার কথা তিনি বললেন। এবং উম, মানে অনেক জ্ঞান আছে তার, অসীম জ্ঞান রয়েছে। এটা এটা বদনবাবু যেন স্বীকার করতে বাধ্য। হুম তো এই যে, এছাড়াও এই এখন যে টেরোড্যাকটিলের ডিমটা দেখে এবং এই অতীতের এই সমস্ত গল্প শুনেও তিনি ভাবছেন যে সত্যি তার কাছে তো টাইম মেশিন রয়েছে, অর্থাৎ ওই সময় যাত্রার যন্ত্রটা রয়েছে, সেটা দিয়ে তিনি হয়তো কতই না সময় ভ্রমণ করে এসেছেন। অতীতে কিংবা ভবিষ্যতে কতই ভ্রমণ করে এসেছেন, এরকম কত কত অভিজ্ঞতা হয়তো রয়েছে তার কাছে। হ্যাঁ, সেটা তিনি মনে মনে ভাবছেন। তারপর বললেন, কাল আবার আসছেন তো এখানে? বদন বাবু আগন্তুককে জিজ্ঞাসা করে ফেললেন যে কাল আবার আসছেন তো এখানে, যেহেতু আগন্তুক তো এসেই বলেছিলেন যে 4 বছর ধরে সমানেই তিনি আসছেন এখানে, তো সেই জন্য আহ জিজ্ঞাসা করলেন বদন বাবু যে তাহলে কালও নিশ্চয়ই আসবে, তাও একবার জিজ্ঞাসা করে ফেলি। এইভাবে তিনি জিজ্ঞাসা করলেন যে কাল আবার আসছেন তো এখানে। দেখো, গল্পের শুরুতে আমরা দেখি বদন বাবু নিরিবিলি একটা জায়গা পেয়েছেন অনেকদিন পর, গল্প ফাঁদবে বলে, এবং সেখানে বিশ্রাম এবং ভাবনার জগৎটা সেখানটাতে তিনি গড়ে তুলতে পারবেন বলে, গল্প ভাববেন বলে তিনি বসেছেন। এবার সেই মুহূর্তে যখন আগন্তুক আসে, তিনি বেশ বিরক্ত প্রকাশই করছিলেন, তাই না?
কিন্তু এখন তিনি এতটাই হতবাক হয়েছেন, এতটাই বিস্মিত হয়েছেন, এত ভালো লেগেছে যে তিনি নিজেই আগন্তুককে জিজ্ঞাসা করছেন যে কাল আবার আসছেন কিনা। হ্যাঁ, তারপর তার উত্তরে আগন্তুক বললেন যে দেখি, কাজ তো পড়ে আছে অনেক, বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো তো এখনো কিছু যাচাই করা হয়নি। যখন বদন বাবু আগন্তুককে জিজ্ঞাসা করলেন যে কাল আবার আসবে কিনা, তার উত্তরে বলছে যে দেখি, কাজ তো অনেক পড়ে আছে, মানে তার হাতে এখন অনেক কাজ রয়েছে। কি কাজ? না, বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো, অর্থাৎ আমাদের ইতিহাস বইতে যে সমস্ত ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেই সমস্ত ঘটনার কথা তিনি বলছেন যে, এবং যে তথ্যগুলো রয়েছে সেগুলোর কথা বলছেন যে সেই ঐতিহাসিক তথ্যগুলো এখনো যাচাই করা হয়নি তার পিছনে। হ্যাঁ, মানে যা কিছু রয়েছে তাকে যেন তিনি যেন যাচাই করে বেড়ান। হ্যাঁ, যে ইতিহাসের ভৌগোলিক, ঐতিহাসিক, হ্যাঁ, এগুলো সব যেন তিনি যাচাই করে বেড়ান। তাই বলছেন যে আহ, ইতিহাসের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো তো এখনো যাচাই করা বাকি রয়েছে। হুম। তাই সেটাই তার কাছে অনেক কাজ পড়ে আছে, তাই বলছেন। তারপর কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। কলকাতার গোড়াপত্তন, গোড়াপত্তন মানে প্রতিষ্ঠা বা নির্মাণ বা নির্মিত হয়েছে কিভাবে, হ্যাঁ সেটার কথা বল। অর্থাৎ কলকাতা যে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে নির্মিত হয়েছে কলকাতা শহর, তাই এর আদি গোড়া কিভাবে কি হয়েছে সেজন্য বললেন যে গোড়াপত্তনের ব্যাপার। তো সেই কলকাতা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কি কারা নির্মাণ করেছে, কিভাবে নির্মিত হয়েছে, এই সমস্ত ব্যাপারটাও তাকে যেন দেখতে হবে একবার। হ্যাঁ, তো বলছে চার্নক বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে এরা। হুম। চার্নক বলতে কার কথা বলা হচ্ছে? যে সব চার্নকের কথা বলা হচ্ছে। আহ তাকে তোমরা চিনে থাকবে হয়তো, তাও আমি বলছি আরেকবার। তো এই আহ চার্নক, যাকে জব চার্নক বলা হয়ে থাকে, ইনি ছিলেন একজন ইংরেজ ব্যবসায়ী। হ্যাঁ, তো ইনি কোম্পানির কাসিম বাজার কারখানায় তিনি নিম্ন পদস্থ কর্মচারী হিসাবে নিযুক্ত ছিলেন। মানে এটা সেই 1700 শতকের কথা বলছি আর কি। হম। তো যখন ইঙ্কো মুঘল যুদ্ধ শুরু হয়, তখন তিনি কোম্পানির হুগলি বসতির, অর্থাৎ তখন তো হুগলিতে মানে ওখানেই ওদের ঘাঁটি ছিল, তো সেই হুগলি বসতির প্রধান ছিলেন তিনি, জব চার্নক। তো বাংলার বাংলায় তো একটা সময় ইংরেজরা পরাজিত হয়েছিল। তো সেই যখন ইংরেজরা পরাজিত হয় এবং খুবই শীঘ্রই বা শিগগির ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়া হয় এই দেশ থেকে, এবং তারা ব্যবসায়ের যে সমস্ত পাট্টারি, মানে ব্যবসায়ের পাট্টারি গুটিয়ে মাদ্রাজে চলে যায়। হুম। মানে চলে যেতে বাধ্য হয় আর কি। কিন্তু যুদ্ধ শেষ হলে শায়েস্তা খান, এর উত্তরাধিকারী যে ইব্রাহিম খান আর কি, তো বাংলায় ব্যবসা বাণিজ্য আবার শুরু করার জন্য তিনি উম তাদেরকে ডাক দেন বা ডেকে পাঠান ইংরেজদের আর কি, মানে ব্যবসা বাণিজ্যের জন্য। তো সেই সময় দুটো প্রধান প্রধান দুটো বিষয়ে একমতে পৌঁছানোর জন্য জব চার্নক আহ ওই যে ইব্রাহিম খানের সঙ্গে একটা আলাপ আলোচনা করেন। হ্যাঁ, একটা মানে দুটো বিষয় ছিল। একটা ছিল যে ইংরেজদের বসতি যেটা হুগলি ছিল সেটা স্থানান্তরিত করে সুতানুটিতে করতে হবে। মানে এই প্রস্তাবে যেন বাংলাদেশ সরকার যেন রাজি হয়, এরকম। আর দ্বিতীয়টা ছিল যে বার্ষিক একটা, মানে আগে যেরকমটা দেওয়া হতো প্রত্যেক বছর 3000 টাকা করে কর পরিশোধের বিনিময়ে কোম্পানিকে একটা বাংলায় শুল্ক মুক্ত বাণিজ্যের অনুমতি দিতে হবে। হ্যাঁ, এরকম। তো ইব্রাহিম খান তাতে রাজি হয়েছিলেন, এবং এভাবে তারা আহ, মানে উপসাগরীয় পরিষদের প্রধান হিসাবে এই জব চার্নক তখন আর কি মুখ্য হয়ে ওঠেন, এবং হুগলি নদীর তীরে সেই জলাভূমি বেষ্টিত
সুতানুটির যে জায়গাটা সেখানে এবার একটা নির্বাচিত জমিতে তিনি ইস্ট ইন্ডিয়ান কুঠি নির্মাণ করেছেন বা স্থাপন করেছেন। ভারতের পূর্ব সীমান্তে একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আহ, শাখা তিনি স্থাপন করেছেন এই জব চার্নক। এটা শুধুমাত্র তারই ইচ্ছা শক্তির জন্য বা উচ্চ আকাঙ্ক্ষার জন্য বা নিজের শর্তের কারণে এটা তিনি করতে পেরেছিলেন। তো সেই জন্য পরে কলকাতা এরপরেই তো ধীরে ধীরে উন্নত হয়েছিল। তো সেই জন্য বলা যায় যে কলকাতা শহর তৈরিতে এই জব চার্নকের একটা বিশেষ ভূমিকা রয়েছে। হ্যাঁ, তো সেটা এই যে আগন্তুক তার মতে এটা যেন একটু বড্ড বেশি বাড়াবাড়ি করেছে। হ্যাঁ, এরকমটা মনে করে। তবে ইতিহাসে মানে আগেকার আর কি যে ইউরোপ ব্যবসায়ীদের সঙ্গে যখন মানে লেনদেন হয় বা সেই সময়টার কথা বলা হচ্ছে। তো পরে ওই ঔপনিবেশিক যে ঐতিহাসিকরা ছিলেন তারা এই জব চার্নককে কলকাতার প্রতিষ্ঠাতা বলতেন। হ্যাঁ, কিন্তু যদিও সেটা পরে মানা হয় না যে 2003 সালে কলকাতার উচ্চ ন্যায়ালয়ে এক ঐতিহাসিক আদেশে এটা ভুল বলে ঘোষিত হয়। হ্যাঁ, তো সেই জন্য এই যে ব্যক্তি অর্থাৎ আগন্তুক তিনি এই জব চার্নক একে মানতে নারাজ বা একে নিয়ে যেন বেশি বাড়াবাড়ি করা হয়েছে সেটা তিনি বলতে চাইছেন। হ্যাঁ, যে তার বিশেষ কিছু অবদান নেই এরকমটা তিনি বলতে চান আর কি। হুম, এই হলো বিষয়। এটা মানে জব চার্নকের আর কি। এই যে এটা জব চার্নকের ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো ইনি এখানকারই একটা মেয়েকে বিয়ে করেছিলেন। চার চারটি মেয়েও ছিল তার। এবং এখানেই তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, যাই হোক, গেল এটা চার্নকের ব্যাপারে। হ্যাঁ, যেটাকে তিনি মশকরা করে বলছেন চার্নক বাবাজি বলে। হ্যাঁ, তো যাই হোক, তারপর আজ আসি জয়গুরু। তাকে আজকে উঠতেই হবে, তাই মানে এখন উঠতে হবে, তাই বলছেন যে আজ আসি জয়গুরু। জয়গুরু বলে তিনি উঠে পড়লেন। ট্রামে উঠে বদন বাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো। ট্রামে উঠে কখন ট্রামে উঠছে না, তিনি যখন বাড়ি ফিরবেন বলে উঠলেন এবং সেখান থেকে ট্রামে করে তার বাড়ি যেতে হয়। ট্রামে উঠেই আবার তাকে একটা বাজে রকম যা হোক অজুহাত দিয়ে ট্রাম থেকে নেমে যেতে হলো। কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন। অর্থাৎ তার পকেট মার হয়েছে। অর্থাৎ পকেটে হাত দিয়ে দেখলেন তার মানি ব্যাগটা নেই। বা পার্স বা ওয়ালেট যাই বলো সেটা নেই। মানি ব্যাগটা উধাও। মানি ব্যাগ নেই। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি। যখন চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরলো নাড়ি দেখতে, ইস, ছি 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 ছি, কি বেকুবই না বনেছি আজ। হম বেকুব মানে বোকা বেনেছে তাই বলছেন আর কি। যাক, তিনি ট্রাম থেকে নেমে বুঝতে পারলেন মানে ট্রামে উঠেই তিনি বুঝতে পেরেছিলেন পকেটে হাত দিয়েই যে তার মানি ব্যাগটা চুরি হয়েছে। আহ তাই যা হোক একটা অজুহাত দিয়ে তিনি ট্রাম থেকে নেমে পড়েছেন এবং বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তিনি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলছেন যে মানে তখন তার কাছে বিষয়টা খোলসা হয়েছে। তাই বলছেন যে বুঝেছি। যখন চোখ বন্ধ করেছিলাম অর্থাৎ আগন্তুক যখন তার বলেছিলেন যে তাকে চোখ বন্ধ করে থাকুন, ওই যন্ত্রটা পরিয়ে দিয়ে। তো সেই সময় তিনি যখন চোখ বন্ধ করেছিলেন আর ওই ব্যক্তি অর্থাৎ আগন্তুক যখন তার হাতটা ধরেছিল নারী দেখার কথা বলে, তো বুঝতেই পারছেন বদন বাবু যে ঠিক সেই সময় তিনি তার পকেট মারটা করেছেন। পার্সটা চুরি করে নিয়েছে। তাই নিজে নিজে নিজেকেই বলছেন যে ছি ছি ছি, কি বেকুবই না বনেছি আজ। অর্থাৎ যে কি বোকাটাই না বানলাম আজকে। এরকম বলেছে। বাড়ি যখন পৌঁছলেন তখন 8টা। অর্থাৎ তিনি তো হেঁটে হেঁটে ফিরছিলেন। তো বাড়ি ফিরতে তার 8টা বেজে গেল। তার পরের পাতা বা শেষ পাতা কি বলছে, বাবাকে দেখে বিল্টুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। তার বাবা যখন বাড়ি ফিরলেন অর্থাৎ
বদনবাবু যখন বাড়ি ফিরলেন, বদনবাবুকে দেখে তার ছেলে বিল্টুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠলো। উদ্ভাসিত মানে যে দীপ্ত বা উদ্দীপন, এরকম যে দীপ্ত বেড়ে গেল, এরকম একটা দীপ্তি বেড়ে গেল তার। তো তাই বলছে মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠলো। দেখো না, আমরা যখন কাউকে প্রত্যাশা করি, তো বাবা মা হোক বা কোনো কাছের মানুষ হোক, যখন সে ফিরে আসে বা চলে আসে আমাদের কাছে, তখন আহ, আমাদের যে আনন্দময় যে হাসিটা ফুটে ওঠে আমাদের মুখে, একটা উদ্দীপন কাজ করে, একটা দীপ্তি থাকে আমাদের সেই হাসির মধ্যে। তো সেই রকম হাসির কথা বোঝাচ্ছেন, যে পিন্টুর মুখটা তার বাবাকে দেখে হাসিতে উদ্ভাসিত হয়ে উঠলো। তারপর এতক্ষণে কিন্তু বদন বাবুও অনেকটা হালকা বোধ করছেন। এবার এই যে তার পকেট মার গেছে, তাকে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হলো, এ সমস্ত কিছু বাদ দিয়ে তার ছেলের হাসি মুখটা দেখে তার অনেকটা হালকা বোধ করছেন তিনি, অর্থাৎ তিনি একটু শান্তি বোধ করছেন। তারপর জামার বোতাম খুলতে খুলতে বললেন, আহ আজ তোকে একটা ভালো গল্প বলবো। অর্থাৎ বদন বাবু তার জামার বোতাম খুলতে খুলতে তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন যে আজ তোকে একটা ভালো গল্প বলবে। ছেলেটা অর্থাৎ মৃত তখন জিজ্ঞাসা করছে যে সত্যিই তো, অন্যদিনের মতো নয় তো? অন্যদিনের মতো নয় কেন বলছে এখানে? কারণ বদন বাবু এই গত 1 মাসে বেশ কিছু সময় বা বেশ কিছুদিন এমন গেছে যে তার গল্প ভালো হয়নি, বা বিল্টু গল্পটা শুনে তার মনোপুত হয়নি, হ্যাঁ, সেটা তিনি বুঝতে পেরেছেন। তো সেই জন্যই আহ বিল্টু ভাবছে হয়তো যে আবার সেরকম বোরিং গল্প টল্প বলবে। হ্যাঁ, তো এখানে যখন বদন বাবু তাকে বলছেন যে আজ তোকে একটা ভালো গল্প বলবো, তাই জন্য আনন্দ পেয়ে গেল ছেলেটা বিল্টু। তখন তাই জন্য জিজ্ঞাসা করছে যে সত্যিই তো, অন্যদিনের মতো নয় তো? হ্যাঁ, না রে, সত্যি। তার বাবা তাকে আশ্বস্ত করে বলছেন যে না, সত্যি ভালো গল্প বলবে না। কিসের গল্প বাবা? বিল্টু তার তার বাবাকে জিজ্ঞাসা করছে যে কিসের গল্প। টেরোড্যাকটিলের ডিম। হুম। তার উত্তরে, মানে তার ছেলের উত্তরে তার বাবা অর্থাৎ বদন বাবু উত্তর দিচ্ছেন যে টেরোড্যাকটিলের ডিম, অর্থাৎ টেরোড্যাকটিলের ডিমের গল্প শোনাবেন আজকে তার ছেলে বিল্টুকে। হুম। আর তাছাড়া আরো অনেক, যে শুধু টেরোড্যাকটিলের ডিম নয়, তাছাড়া আরো অনেক গল্প জমেছে, একদিনে ফুরাবে না। হুম। এ- অনেক গল্প জমেছে টেরোড্যাকটিলের ডিম বাদে, যেটা একদিনে ফুরাবে না। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে তিনি গল্পটা চালিয়ে যেতে পারবেন, বলতে পারবেন। সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি, তার দাম কি অন্তত 55 টাকা 32 নয়া পয়সাও হবে না? শেষটা কত ইমোশন দিয়ে শেষ করছেন। আহ যে সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক, খোরাক কখন বলা হয় যে অনেক বেশি জমেছে, হ্যাঁ, এরকম। তো বিল্টু অনেক খুশি পেয়েছে আজকে। তো সেই একদিনে বিল্টু যতটা খুশি হতে পেরেছে, সেই খুশির দাম কি ওই 55 টাকা 32 পয়সা মানে 32 নয়া পয়সা হবে না? অর্থাৎ এর মধ্যে এটা অনেক তাৎপর্যবাহী একটা লাইন, যে একজন বাবা, মানে বাবা মা দুজন উভয়ের কথাই বলছি এখানে, যেহেতু বদন বাবু অর্থাৎ একটা বাবার কথা বলা হচ্ছে, তো একজন বাবা তার বাচ্চাদের জন্য সবকিছুই করতে পারে। টাকাটা তার কাছে ম্যাটার করছে না। হ্যাঁ, যে টাকাটা চুরি গেছে, এতক্ষণ একটু মন খারাপ করছিলেন ঠিকই, তো বাড়ি ফিরে যখন তার ছেলের হাসি মুখটা দেখতে পেয়েছেন, তখন তারও একটা শান্তি বোধ করছেন তিনি, যে অনেকটা হালকা বোধ হচ্ছে, ওসব কথা আর কিছু মনে হচ্ছে না। তো সেই শুনে আসা যে সমস্ত টেরোড্যাকটিলের ডিম বা সেই সময় ভ্রমণের কথা, যেগুলো শুনে এসেছেন তিনি, তো সেই গল্প বলবেন বলেছে বলে আহ তার ছেলে বিল্টু যে আনন্দ পেয়েছে, সেই আনন্দের মূল্য
তুলনায় ওই টাকাটা কিছুই না। হ্যাঁ, আবার একদিক থেকে মনে করা যায় যে ওই টাকাটা গেছে যার দরুন তিনি তার ছেলের খুশি নিয়ে আসতে পেরেছেন। হ্যাঁ, তো এবং আমরা গল্পটিতে দেখবো প্রথমেই একটা বাবার কথা বলা হচ্ছে এবং শেষেও সেই বাবার একটা ইমোশন, আবেগ দিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, যে প্রথমেই দেখবো আমরা আহ, বদন বাবু তার ছেলেকে খুশি করার জন্য আর ছেলেকে গল্প বলে শোনানোর জন্যই তিনি গল্প ভাবতে বসেন। হুম, একটা নিরিবিলি জায়গা খুঁজছেন, সেখানে বসে তিনি গল্পের প্লট ভাববেন। হুম, যার ফলে গল্প তিনি তৈরি করতে পারলে আহ তার ছেলেকে তিনি বলে শোনাতে পারবেন এবং তার ছেলে অনেক খুশি হয়ে যাবে। এবং মাঝখানে আহ বলা যায় গিল্টুর সেই খুশির খোরাক জোগাড় হলো এতক্ষণে। হুম, ওই সেই আগন্তুকের মধ্যে দিয়ে বা সেই পকেট মার ছিনি তার এই ভুলভাল কথা হলেও বা যাই হোক, ভুল কি সত্যি, মানে সত্যি কি মিথ্যে সে কাহিনী জানা যায়নি বা লেখকও এখানে উল্লেখ করেননি। তবে যেহেতু পকেটমার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার বাকচাতুর্য বা বাকচাতুরতা, হ্যাঁ, সেই বাকচাতুরতার মধ্যে দিয়েই বদনবাবুকে যেন বশ করে ফেলেছে। হ্যাঁ, এবং তারপরে বশ করার পরে তার পকেট মার করেছে এরকম। কিন্তু তার বাকচাতুর্য যে বেশ উচ্চ উচ্চ লেভেলের, মানে হাই লেভেলের, সেটা বোঝা যাচ্ছে এখানে, তাই না? তো যার ফলে একজন বাবা, মানে সরল সহজ মনের একজন বাবা, যিনি গল্প খুঁজতে বসেছিলেন, তিনি তার মানে আগন্তুকের কথায় তিনি প্রভাবিত হয়ে গেছেন, বশীভূত হয়ে গেছেন এবং তার ছেলের খুশির খোরাক যেন তিনি সংগ্রহ করে আনতে পেরেছেন, তাই না? তো এই হলো মূল গল্প। এবং দেখছি আমরা যে শুরুতেও তিনি তার ছেলের জন্যই বসেছিলেন, গল্প ভাবার জন্য নিরিবিলি জায়গা খুঁজছিলেন এবং শেষেও দেখবো আমরা যে তিনি তার ছেলের খুশি আলটিমেটলি তিনি দেখছেন। হুম, যে টাকা পয়সা আহ, সেই যেটা হারিয়েছেন তিনি বা চুরি গেছে, খোয়া গেছে, সেটার কথা তিনি ভাবছেন না, তিনি তার ছেলের খুশির কথা তিনি ভাবছেন, যে তার ছেলে কতটা খুশি হয়েছে সেটাই তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। হুম, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো গল্পটি। এবং বেশ কয়েকটা পর্ব মিলে আলোচনা হলো টেরোড্যাক্টিলের ডিম গল্পটা। এবং যেহেতু টেরোড্যাক্টিলের ডিম গল্প তিনি করবেন বলেছেন তার ছেলেকে, যেটা শুনে তার ছেলে অনেক খুশি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে গল্পটার মানে সেই অনুযায়ী আর কি গল্পটার নামকরণও করা হয়েছে টেরোডাক্টিলের ডিম। এবং এটা যথার্থ নামকরণ বলে মনেও করা যায়, তাই না? যে যেটাই আসল, যেটার জন্যই একটা বাচ্চার মুখে হাসি ফুটে উঠেছে, তার খুশির খোরাক জুগিয়েছে, তো সেই নামটাই যে গল্পের নাম হতে পারে, এর থেকে ভালো কিছু তো হতে পারে না, তাই না? তো বলা যায় এই নামকরণটাও যথেষ্ট তাৎপর্যবাহী এবং যথার্থই মনে করা যেতে পারে। হুম, তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবং তাও বলবো, যদি গল্পের কোনো লাইন কোথাও বুঝতে অসুবিধে হয়, আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, পরের ক্লাসে আমি সব বলে দেবো। ঠিক আছে? তো এই টেরোড্যাক্টিলের ডিম বিশিষ্ট চলচ্চিত্রকর আহ সত্যজিৎ রায়ের লেখা এই টেরোড্যাক্টিলের ডিম যে গল্পটা আমরা এতদিন ধরে পড়লাম, তো সেই গল্পের মধ্যে থেকে তোমাদের জন্য আহ বেশ অনেকটা, গল্পটা যেমন দীর্ঘ, তাই তোমাদের প্রশ্নও তেমন দীর্ঘ হয়েছে, কিছু করার নেই। তো বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি এবং কিছু উত্তরও করে দেওয়া রয়েছে। তো ভেবেছিলাম পরের গুলো তোমাদেরকে করবো, সেই ধরার আর সময় নেই। তো যেগুলো উত্তর করা আছে সেগুলো পড়ো। এবং পরের পাঠ, অর্থাৎ এই 36 থেকে 62 এগুলো সব
কি বলে, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, তো আমি আগে যে উত্তরগুলো করা রয়েছে সেগুলো শুধুমাত্র তোমাদের জানানোর জন্য দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে সবসময়, এবং প্রশ্নের শুরুতেও দেখবে রয়েছে যে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। হ্যাঁ, তো তোমরা পূর্ণ বাক্যে লিখবে, এগুলো শুধু ছোট্ট করে তোমাদের জানানোর জন্য দিয়েছি। এবং এইগুলো আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ধরবো, সেটার আর সময় নেই। তো তোমরা এই সমস্ত উত্তরগুলো নিজেরা করে আনবে, এবং আমি পরের দিন দেখবো। ঠিক আছে? এছাড়াও মানে অতি সংক্ষিপ্ত ছাড়াও কিছু সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন তুলে ধরেছি, অল্প কয়েকটা। তো এগুলোও তোমরা পড়ার চেষ্টা করো। ঠিক আছে? এবং যদি না পারো সেটা পরের কথা, যদি না পারো, কোথাও অসুবিধে হয় লিখতে, তো আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ঠিক আছে? তো এই পর্যন্তই। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। আহ ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে, সেটা সাহিত্য সঞ্চয়ন হোক, কিংবা সাহিত্য সম্ভার, কিংবা ব্যাকরণের কোনো অধ্যায় নিয়ে। ঠিক আছে? ধন্যবাদ।